আচ্ছা, আমরা শুরু করি একটু। হ্যাঁ, আর রেকর্ডিং অন করছি। আপনাদের হচ্ছে একটু কষ্ট করে আপনাদের স্টুডেন্ট আইডি গুলা চ্যাটে লিখে দিন, ঠিক আছে? ওইখান থেকে হচ্ছে আমি অ্যাটেন্ডেন্সটা করে নিয়ে নিব। আমি হচ্ছে আপনাদের গ্রুপেও বলে দিতেছি। এখন তো স্লাইডস দেখতে পাচ্ছেন। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, আগে হচ্ছে আপনাদের একটু ব্রিফ দেই। আপনাদের হচ্ছে ঈদের আগে কতদিন ক্লাস চলবে এটা নিয়ে হচ্ছে খুব শীঘ্রই একটা রিভাইজড একাডেমিক ক্যালেন্ডার আসবে। হ্যাঁ, তো যতদিন না আসতেছে আমরা হচ্ছে ধরে নিচ্ছি আগের ক্যালেন্ডারের অনুযায়ী যে কয়দিন ক্লাস চলার কথা ছিল ওই কয়দিন জাস্ট অনলাইনে ক্লাসগুলো চলবে। এটা প্রথম ব্যাপার। আর আপনাদের হচ্ছে এই অনলাইন ক্লাস চলাকালে হচ্ছে কোনো এভালুয়েশন বা সিটি হবে না, ঠিক আছে? শুধু হচ্ছে ক্লাসগুলোই হবে। আর সিটি গুলা হচ্ছে আমরা যখন অফলাইন ক্লাস শুরু হবে ঈদের পরে তখন হচ্ছে নিব, বুঝতে পারছেন? তো ঈদের আগ পর্যন্ত আপনাদের হচ্ছে অনলাইন ক্লাসই হবে, আর অনলাইন ক্লাসে হচ্ছে কোনো সিটি থাকবে না, ঠিক আছে? তো এটার জন্য হচ্ছে আমরা মানে এরপরে অফলাইন ক্লাস শুরু হলে যেন লোড না করে, তার জন্য হচ্ছে আমরা একটা অল্টারনেটিভ করতে পারি, যদি আর কি আপনারা সবাই একমত হন, যে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে রাখতে পারি যেটাকে পরে সিডি হিসেবে কাউন্ট করবো না। বুঝতে পারছেন? জি স্যার, এটাই বেটার। স্যার এটাই বেটার। হ্যাঁ। তো স্যার এই আমরা এই ট্রাইমেস্টারটা কি আরো এক্সটেন্ড হবে, মানে টাইম? হ্যাঁ, আপনাদের যে কদিন লস হয়েছে ওই কয়দিন অনুযায়ী এক্সটেন্ড করা হবে। তো এটা নিয়ে হচ্ছে রিভাইস ক্যালেন্ডার আসবে আর কি, আসলে বাকিটা বোঝা যাবে আর কি কয়দিন এক্সটেন্ড হচ্ছে বা না হচ্ছে। তো আমরা হচ্ছে যে মেমোরি ম্যানেজমেন্টটা একটু রিক্যাপ করি, আগে যতটুকু করছিলাম, আর এটা শেষ হইলে এটার উপরে হচ্ছে আমরা একটা অ্যাসাইনমেন্ট দিব না। তো এখানে অ্যাসাইনমেন্ট বলতে আসলে কিছু ম্যাথস থাকবে আর কি। মেমোরি ম্যানেজমেন্ট থেকে মেইনলি হচ্ছে ম্যাথস আর অ্যাড্রেস ট্রান্সলেশন এগুলো আসে। তো এগুলোর উপরেই হচ্ছে কিছু কোশ্চেন থাকবে আর কি। ওগুলো আপনারা একবার বসলেই হয়ে যাবে। স্যার, অ্যাসাইনমেন্টটা ফাইনালের কোশ্চেনের অনুযায়ী দিয়েন, তাহলে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে যে কিরকম টাইপ কোশ্চেন আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই হচ্ছে দিব। আর সিমিলার জি জিনিস স্যার। হচ্ছে ক্লাসও সলভ করানো হবে, সমস্যা নেই। মানে এটা হচ্ছে আপনাদের উপর খুব লোড পড়বে না, সমস্যা নেই আর কি। ক্লাসে যে টাইপের করাচ্ছি, যেরকম কোশ্চেন হয় ইউজুয়ালি ওই টাইপেরই হচ্ছে দেওয়া হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের মেমোরি ম্যানেজমেন্টের একদম শুরুতে ছিল কি, যে মেমোরি যে স্টোরেজ ডিভাইসগুলো আছে তাদের মধ্যে হচ্ছে একটা হায়ারার্কি রিলেশন দেখছিলাম। তো এই হায়ারার্কি পিরামিডের ভিতরে হচ্ছে আমাদের সবার উপরে যারা আছে তাদের হচ্ছে ডেটা রাখার ক্যাপাসিটি সবচেয়ে কম থাকে, আর হচ্ছে স্পিড সবচেয়ে বেশি থাকে। যত আমরা উপর থেকে নিচের দিকে যাই ডেটা রাখার ক্যাপাসিটি বৃদ্ধি পায় আর হচ্ছে স্পিডটা হ্রাস পায়। তাহলে এর মধ্যে হচ্ছে আমাদের যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ যেটা, সেটার সাথে হচ্ছে ডিরেক্টলি যারা কানেক্টেড সেগুলো হচ্ছে রেজিস্টার, ক্যাশ। আর র্যামের কাজ হচ্ছে কি, এখানে আমরা বিভিন্ন প্রোগ্রাম বা সফটওয়্যার লোড করি, লোড করে সেখানে হচ্ছে রান করি। আর রান করার সময় যেসব ডেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি ইউজড হয় সেগুলো হচ্ছে আমার ক্যাশ মেমোরিতে থাকে। আর এই ক্যাশ মেমোরি থেকে হচ্ছে ডেটা লোড হয় রেজিস্টারে, এই রেজিস্টারের ভিতরে হচ্ছে আমাদের প্রসেসর বিভিন্ন কম্পিউটেশনাল কাজগুলো করে। আর এই সিপিইউর সাথে হচ্ছে যে তিনটা অংশ যুক্ত দেখানো হয়েছে এই সবগুলোই হচ্ছে ভলাটাইল মেমোরি। অর্থাৎ আপনি যদি ডিভাইস টার্ন অফ করে দেন তাহলে সেই ক্ষেত্রে আমার মেমোরিতে যা যা ছিল সবগুলা হচ্ছে ইরেজ হয়ে যাবে। আর নন ভলাটাইল মেমোরি হচ্ছে আমাদের যে হার্ড ডিস্ক, সেটা তো আমরা যদি পার্মানেন্টলি কোনো কিছু সেভ করে রাখতে চাই সেই জিনিসটা হচ্ছে আমাদের হার্ড ডিস্কে সেভ করা লাগবে। তো এই ছিল হচ্ছে আমাদের মেমোরি হায়ারার্কি নিয়ে আলোচনা।
এরপরে হচ্ছে আমরা দেখছিলাম যে ভার্চুয়াল মেমোরি আর ফিজিক্যাল মেমোরি কি জিনিস। তো ভার্চুয়াল মেমোরিটা ছিল হচ্ছে আমরা সফটওয়্যার থেকে একটা প্রোগ্রামের জন্য যতটুকু মেমোরি অ্যালোকেট করি, যেমন ভিএস কোড বা ইন্টেলিজ আইডিয়া, এরকম যে বিভিন্ন আইডি গুলো আছে, এখান থেকে আমরা প্রোগ্রামের জন্য যে মেমোরিটা অ্যালোকেট করে দেই সেটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি। আর একটা প্রোগ্রাম লোড করার সময় এবং প্রোগ্রামটা যখন রান করে তখন আমাদের র্যাম থেকে যেই পরিমাণ মেমোরিটা সে নেয় সেটাকে বলতেছিলাম ফিজিক্যাল মেমোরি। তো আমার এই ভার্চুয়াল মেমোরি সাইজটা হচ্ছে ফিজিক্যাল মেমোরি থেকে ছোট হইতে পারে, বড় হইতে পারে, বাট অ্যাকচুয়ালি কতটুকু মেমোরি রান টাইমে ইউজ হচ্ছে সেটার উপর ভিত্তি করে আমার হচ্ছে ফিজিক্যাল মেমোরিটা অ্যালোকেট করা হয়। তো রান টাইমে যতটুকু মেমোরি ইউজ হচ্ছে সেটা যদি হচ্ছে আমার র্যামের থেকে বেশি হয় তখন অ্যাডিশনাল মেমোরিটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক থেকে আসে। তো এই হার্ড ডিস্ক থেকে মেমোরিটা কিভাবে আসে এবং এটার জন্য মেমোরি ম্যানেজমেন্টে কি কি ব্যবস্থা আছে সেটা হচ্ছে আমরা এই মেমোরি ম্যানেজমেন্টের শেষের দিকে যে দেখবো। ঠিক আছে, এর জন্য হচ্ছে আপাতত এখানে আর ডিটেলস আলোচনা করলাম না। ঠিক আছে, এই পর্যন্ত। জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটা ভার্চুয়াল মেমোরির ব্লক ডায়াগ্রাম দেখছিলাম যে ভার্চুয়াল মেমোরিকে আমরা হচ্ছে মোটা দাগে এরকম তিনটা সেগমেন্টে ভাগ করতে পারি, বা তিনটা লজিক্যাল সেগমেন্টে। একটা হচ্ছে কোড, একটা হচ্ছে হিপ, একটা হচ্ছে স্ট্যাক। আর হিপ আর স্ট্যাকের মাঝখানে হচ্ছে অনেক ফাঁকা জায়গা আছে, তো আমার স্ট্যাকটা উপরের দিকে বর্ধিত হতে পারে আর হিপটা হচ্ছে নিচের দিকে বর্ধিত হতে পারে। তো এখানে হচ্ছে সাইজটা এদের ফিক্স না, হিপের সাইজও ভেরিয়েবল লেন্থের, স্ট্যাকের সাইজ হচ্ছে ভেরিয়েবল লেন্থের। তো আমরা যখন প্রোগ্রামটা লোড করি তখন কি হয় যে ভার্চুয়াল মেমোরি যতটুকু আছে ওই পরিমাণ মেমোরি হচ্ছে র্যাম থেকে অ্যালোকেট করে নেওয়া হয়। এটা হচ্ছে আমাদের নেইভ অ্যাপ্রোচ, মানে একদম সিম্পল অ্যাপ্রোচটা এটা। ঠিক আছে, যে কোনো অপটিমাইজেশন না করে একদম সিম্পল যে অ্যাপ্রোচ সেটা হচ্ছে আমার ভার্চুয়াল মেমোরি যতটুকু ছিল পুরাটাই হচ্ছে আমি র্যাম থেকে অ্যালোকেট করে নিলাম ওই পরিমাণ জায়গা। হ্যাঁ, তো আমার হচ্ছে ওই পরিমাণ মেমোরি ইউজ হোক বা না হোক আমি পুরাটাই হচ্ছে র্যাম থেকে অ্যালোকেট করে নিলাম। তো এখন হচ্ছে র্যামের যেই পজিশন থেকে আমার মেমোরিটা লোড করা হয়েছে সেই পজিশনটাকে এখানে হচ্ছে অফসেট বলতেছি। তো আমরা যখন হচ্ছে পেজিং করব তখন অফসেটের মিনিংটা ভিন্ন হবে। তো এটা হচ্ছে পারলে এখন একটু লিখে রাখতে পারেন যে আমরা যে নেইভ অ্যাপ্রোচটা দেখতেছি, এই নেইভ অ্যাপ্রোচে হচ্ছে অফসেটের মিনিং একরকম। হ্যাঁ, এই নেইভ অ্যাপ্রোচে অফসেটের মানে হচ্ছে র্যামের যেখান থেকে আমরা মেমোরিটা লোড করা শুরু করছি। হ্যাঁ, দা পজিশন অফ দ্য র্যাম ফ্রম হোয়ার মেমোরি ইজ অ্যালোকেটেড, এটা হচ্ছে নেইভ অ্যাপ্রোচে অফসেটের মিনিং। আর আমরা যখন হচ্ছে একটু পরে পেজিং দেখবো সেখানে হচ্ছে অফসেটের একটা ডিফারেন্ট মিনিং আছে। এখানে অফসেট মানে হচ্ছে আমরা একটা পেজের কোন ঘরে আছি সেটা বোঝায়। ঠিক আছে, আর স্পেসিফিক পজিশন ইন এ পেজ। তো এটা হচ্ছে আমার পেজিং এর জন্য অফসেটের মিনিং। তো নেভ অ্যাপ্রোচে অফসেটের মিনিং একরকম আর পেজিং এ হচ্ছে অফসেটের মিনিং আরেক রকম, এটা একটু আলাদা করে লিখে রাখেন। বুঝছেন এটা? আপনারা হচ্ছে অফলাইন ক্লাসে হচ্ছে যে ক্লাস নোট গুলো ছিল না ওগুলা সামনে নিয়ে বসেন, ওইটার সাথে সাথে রিভিশন দেন আর কি আমি যখন বলতেছি। আর যদি কোনো ইনফরমেশন দেখেন মিসিং আছে আপনার খাতায় ওগুলা তাহলে হচ্ছে অ্যাড করে নেন এখন। বুঝছেন? খাতা কলম ছাড়া যদি শুধু হচ্ছে ক্লাস করেন তাহলে হচ্ছে আর কি ঘুম চলে আসবে। স্যার ওই খাতা তো ঢাকায়। হ্যাঁ, ওই খাতা তো স্যার ঢাকায়। ও মানে খাতা ঢাকায় রেখে আসা। জি স্যার। আচ্ছা, আচ্ছা, যাদের কাছে আছে তারা আর কি সামনে নিয়ে বসে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের লিমিট বলতে বোঝাচ্ছে আমার যে ভার্চুয়ালি আমরা যতটুকু মেমোরি অ্যালোকেট করছি ওই অ্যালোকেটেড মেমোরির সাইজটা হচ্ছে লিমিট।
তাহলে আমাদের এই নেইভ অ্যাপ্রোচটাতে ভার্চুয়ালি মেমোরি যতটুকু অ্যালোকেট করা হয়েছে আর র্যামে যতটুকু অ্যালোকেট করা হয়েছে দুইটার সাইজ হচ্ছে সেমই থাকে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন এখানে অ্যাড্রেস ট্রান্সলেশন করব, অ্যাড্রেস ট্রান্সলেশন মানে হচ্ছে ভার্চুয়াল মেমোরির হচ্ছে একটা পজিশন ফিজিক্যাল মেমোরির কোন পজিশনে হচ্ছে লোড করা হয়েছে সেই পজিশনটা বের করা, এটা হচ্ছে অ্যাড্রেস ট্রান্সলেশন। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে দেখেন, যদি আমরা চিন্তা করি যে এইখান থেকে এইখানে এতটুকু জায়গার গ্যাপ হচ্ছে 1 কিলোবাইট, তাহলে 1 কিলোবাইট জায়গা থেকে হচ্ছে হিপ শুরু হয়েছে। তাহলে আমার র্যামের হচ্ছে যেই পজিশনে আমি লোড করলাম সেখান থেকে 1 কিলোবাইট সামনে আগালে আমরা হচ্ছে হিপের পজিশন পেয়ে যাব। তাহলে সেই কারণে হচ্ছে আমাদের ফর্মুলাটা এরকম হয়েছে যে ফিজিক্যাল অ্যাড্রেস এটা ইকুয়াল টু হচ্ছে অফসেট, মানে আমরা র্যামের কোথায় মেমোরিটাকে লোড করছি সেটা, প্লাস হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেসে যে পজিশনটা আমরা চাচ্ছি সেটা। তাহলে র্যামের যেখান থেকে মেমোরি লোড করা হয়েছে সেখান থেকে আমরা অতঃপর সামনে আগাইলেই হচ্ছে কাঙ্ক্ষিত ফিজিক্যাল অ্যাড্রেস পেয়ে যাবো। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার আগে আমাদের হচ্ছে একটা কন্ডিশন চেক করে না লাগবে, যে সিপিইউ থেকে যে ভার্চুয়াল অ্যাড্রেসটা জেনারেট হয়েছে বা আমাদের প্রোগ্রামের কারণে যে ভার্চুয়াল অ্যাড্রেসটা জেনারেট হয়েছে সেই জেনারেট করা অ্যাড্রেসটা যদি হচ্ছে লিমিটেড থেকে বড় হয়, মানে হচ্ছে লিমিটেড থেকে বড় হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাড্রেস ট্রান্সলেশনটা করব না, আমরা হচ্ছে একটা এক্সেপশন দিব যে আউট অফ লিমিট। এটা কেন দেওয়া লাগতেছে? কারণ হচ্ছে আমাদের এই এতটুকু জায়গার পরে হচ্ছে অন্য প্রোগ্রামের মেমোরি থাকতে পারে। তাহলে আমরা যদি হচ্ছে লিমিটের বাইরে কোনো অ্যাড্রেসকে জেনারেট করে এবং সেটাকে অ্যাক্সেস করতে দেই, তাহলে হচ্ছে আমরা র্যাম থেকে অন্য প্রোগ্রামের ডেটা বা অন্য সেন্সিটিভ ডেটা রিড করে ফেলতে পারবো, যেটা হচ্ছে একটা সিকিউরিটি ব্রিচ। এই কারণে অ্যাড্রেস ট্রান্সলেশন করার পূর্বে এই জিনিসটা চেক করে নেওয়া হয় আর ভার্চুয়াল অ্যাড্রেসটা লিমিটের ভিতরে আছে কিনা। বুঝে গেছে? জি স্যার। এরপর হচ্ছে আমরা কিছু অ্যাড্রেস ট্রান্সলেশনের ম্যাথে যাই। কারণ হচ্ছে আমরা নতুন কিছু এক্সাম্পল দেখি। তারপর স্যার ভার্চুয়াল অ্যাড্রেস জিরো থেকে শুরু হবে না স্যার? হ্যাঁ, আচ্ছা, ধরেন হচ্ছে আপনার আমরা হচ্ছে অ্যাড্রেস ট্রান্সলেশন ইন নেইভ অ্যাপ্রোচ এটা দেখতেছি। পরবর্তীতে আমরা পেজিং এর মাধ্যমে কিভাবে অ্যাড্রেস ট্রান্সলেশন হয় ওইটাও দেখবো। ট্রান্সলেশন ইন নেইভ অ্যাপ্রোচ। স্যার ভার্চুয়াল অ্যাড্রেসের তো কোনো লিমিট থাকে না, তাই না? কেন একটা লিমিট থাকবে না? আপনি যতটুকু সেট করে দিবেন ওটাই আর কি লিমিট। হ্যাঁ, মানে আচ্ছা আপনি তাহলে স্যার, সেট করতে কতটুকু পারবো এটা হচ্ছে আপনার একটা লিমিট থাকার কথা, যে আপনার সফটওয়্যার আপনাকে হাইয়েস্ট এতটুকু সেট করতে দিবে। তাহলে স্যার হচ্ছে আউট অফ লিমিট যখন হচ্ছে যে মানে আমি ভার্চুয়াল অ্যাড্রেস থেকে যখন র্যামে হচ্ছে লোড করছি তখন যদি র্যামে যদি জায়গা না থাকে। না, এটা না ঠিক। আপনি ধরেন হচ্ছে আপনার ইন্টেলিজে থেকে আপনি ভার্চুয়াল মেমোরি সেট করেন হচ্ছে 1 জিবি, তাহলে হচ্ছে ওই প্রোগ্রামটা যখন রান করবে ওর জন্য লিমিট হয়ে গেছে 1 জিবি। তা আপনার যদি হচ্ছে এমন একটা ভার্চুয়াল অ্যাড্রেস জেনারেট করেন যেটার পজিশন হচ্ছে 1 জিবির পরে, তাহলে সেটা হচ্ছে আপনার লিমিট ক্রস করতেছে। আবার ধরেন হচ্ছে আপনার ইন্টেলিজে থেকে আপনি হচ্ছে ভার্চুয়াল মেমোরি সেট করলেন 4 জিবি, তাহলে এই অবস্থায় আপনি যে প্রোগ্রামটা লিখে রান করবেন সেটার জন্য লিমিট হয়ে গেল 4 জিবি। তো ওই অবস্থায় আপনার প্রোগ্রাম থেকে যদি 4 জিবির অতিরিক্ত কোনো ভার্চুয়াল অ্যাড্রেস জেনারেট হয় তাহলে সেটা হচ্ছে আউট অফ লিমিট হবে। আর আপনি যেটা বললেন যে র্যামে যদি জায়গা না থাকে তাহলে হচ্ছে আমার প্রোগ্রামটা লোড করার সময় হচ্ছে এরর দিবে যে র্যামে হচ্ছে স্পেস নাই। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো ধরেন হচ্ছে আপনার এখানে অফসেট দেওয়া আছে। অফসেট দেওয়া আছে ধরেন হচ্ছে 1026। হ্যাঁ, এটা হচ্ছে আপনার র্যামের কোন পজিশন থেকে লোড করা হয়েছে। আর আপনার জন্য হচ্ছে লিমিট দেওয়া আছে, এটা ধরেন দেওয়া আছে হচ্ছে 2 জিবি। তাহলে 2 জিবি মানে কি অ্যাকচুয়ালি হচ্ছে 2048 বাইট। এতটুকু হচ্ছে আপনার লিমিট দেওয়া। এরপরে বললো হচ্ছে যে এই ভার্চুয়াল অ্যাড্রেস গুলো হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করতে। তো একটা ভার্চুয়াল অ্যাড্রেস ধরেন হচ্ছে
আচ্ছা, ভার্চুয়াল অ্যাড্রেসের রেঞ্জ কত থেকে কত হওয়া উচিত? 0 থেকে হচ্ছে লিমিটের আগ পর্যন্ত 2047, এত মিলে হচ্ছে 2048টা ঘর আসে। ঠিক আছে, 0 থেকে যেহেতু কাউন্ট করতেছি এই কারণে 2047 পর্যন্ত। তো আপনার ভার্চুয়াল অ্যাড্রেস যদি হচ্ছে এই রেঞ্জের ভিতরে থাকে তাহলে সেটা হচ্ছে একটা ভ্যালিড ভার্চুয়াল অ্যাড্রেস। এই রেঞ্জের বাইরে যদি কোনো একটা ভার্চুয়াল অ্যাড্রেস থাকে তাহলে সেখানে হচ্ছে এক্সেপশন আসবে। ঠিক আছে, তাহলে ধরেন হচ্ছে আপনার ভার্চুয়াল অ্যাড্রেস একটা জেনারেট করলে হচ্ছে 512, একটা জেনারেট করলেন হচ্ছে 1077, একটা জেনারেট করলেন হচ্ছে 2048, আর আরেকটা করলেন হচ্ছে 4000। ঠিক আছে, এই হচ্ছে আপনার ভার্চুয়াল অ্যাড্রেস গুলো। তাহলে এটার জন্য হচ্ছে আমরা যখন করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস বের করব। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার 0 থেকে স্যার শুরু হয় না স্যার? এখানে 512, 1077 স্যার, এটা দিলাম কেন স্যার? ও, এগুলো হচ্ছে আপনার র্যান্ডম ভার্চুয়াল অ্যাড্রেস যেগুলো সিপিইউ জেনারেট করতেছে, এখন এগুলো আর আমরা অ্যাড্রেস ট্রান্সলেশন করবো। ঠিক আছে, মানে এটা হচ্ছে আপনার কোশ্চেন বানানোর সুবাদে হচ্ছে দেওয়া এরকম র্যান্ডম। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে প্রথমটার জন্য দেখেন 512 হচ্ছে 0 থেকে 2047-এর ভিতরে আছে। তার মানে 512 হচ্ছে আমার ভ্যালিড ভার্চুয়াল অ্যাড্রেস। তো এটার জন্য হচ্ছে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস কিভাবে বের করবো? অফসেটের সাথে হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেসটা যোগ করে দিব, তাহলে যা আসে সেটাই। এটা এটা হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস, আর এই ভ্যালুটা হচ্ছে আমার অফসেট। পরেরটার জন্য দেখেন যে আপনার রেঞ্জের ভিতরেই আছে। তো পরেরটা সিমিলার ওয়েতে আমরা 3 নাম্বারটা করি। 2048, হ্যাঁ 2048 দেখেন হচ্ছে রেঞ্জের বাইরে, কারণ হচ্ছে আপনার ভ্যালিড রেঞ্জ হচ্ছে 0 থেকে 2047 পর্যন্ত। তাহলে এইখানে হচ্ছে কোনো অ্যাড্রেস ট্রান্সলেশন হবে না, এখানে হচ্ছে এক্সেপশন হবে। ঠিক আছে, তো এগুলোর জন্য অ্যান্সার আপনারা অ্যাড্রেস ট্রান্সলেশন করবেন না, এখানে হচ্ছে রেঞ্জ এক্সেপশন লিখবেন। তারপর 4000, এটাও দেখেন হচ্ছে আপনার লিমিটের বাইরে চলে গেছে, 0 থেকে 2047-এর বাইরে। তো এটার জন্য হচ্ছে কোনো ট্রান্সলেশন হবে না, জাস্ট হচ্ছে রেঞ্জ এক্সেপশন লিখবেন। স্যার সেকেন্ডটা তো এখানে ভ্যালিড তাই না? হ্যাঁ, সেকেন্ডটা এখানে ভ্যালিড। আমরা যদি সেকেন্ডটাও করি, সেকেন্ডটা হচ্ছে অফসেটের সাথে 1007 যোগ করে দিবেন, এটাই। তাহলে 3, 8, 9, এটা হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাড্রেস। স্যার কনফিউশন ছিল, লাইক আমরা লাস্ট ক্লাসে যেভাবে ফিজিক্যাল অ্যাড্রেস বের করছিলাম ওইটার এটার মধ্যে ডিফারেন্সটা একটু বলে দেবেন? লাস্ট ক্লাসে হচ্ছে আমরা পেডিং করতেছিলাম, হ্যাঁ। তা আমি হচ্ছে এখন যেটা করতেছি আপনাদের হচ্ছে একটু শুরু থেকে রিক্যাপ করে আসতেছি, যেন আপনাদের সবগুলা কনসেপ্ট একটু মনে থাকে এখন, যেহেতু মাঝখানে একটা বড় গ্যাপ পড়ছে ক্লাসের। তো আমরা হচ্ছে নেভ অ্যাপ্রোচে অ্যাড্রেস ট্রান্সলেশন দেখতেছি। পরবর্তীতে হচ্ছে আমরা যখন পেজিং দেখব, ওই পেজিং এ হচ্ছে আরেক ধরনের অ্যাড্রেস ট্রান্সলেশন আছে, ওইটা হচ্ছে লাস্ট ক্লাসে দেখছিলাম। জি স্যার, বুঝছেন? বুঝতে পারছি। তো আমরা হচ্ছে নেভ অ্যাপ্রোচটা দেখলাম, তাহলে আমরা হচ্ছে পরবর্তীতে সামনে আগাই। আচ্ছা, তো আমাদের হচ্ছে যে নেভ অ্যাপ্রোচটা ছিল, এই অ্যাপ্রোচে হচ্ছে আমাদের আসলে সমস্যা কি কি এবার এটাতে আসে। তো সমস্যাগুলো দেখেন যে আমাদের হচ্ছে একটা প্রোগ্রামের জন্য আমরা যদি হচ্ছে একটা বড় ভার্চুয়াল মেমোরি অ্যালোকেট করে রাখি, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে যদি প্রোগ্রামের হিপটা অত বড় না হয়, স্ট্যাকটা অত বড় না হয়, তখন এই মাঝখানে অনেক বড় একটা ফাঁকা জায়গা থেকে যায়, যেগুলো হচ্ছে আনইউজড। কিন্তু হচ্ছে এই আনইউজ জায়গাটা র্যামে কিন্তু ঠিকই জায়গা দখল করতেছে, কিন্তু র্যামের এতটুকু জায়গা অন্য কোনো প্রোগ্রাম আসলে ইউজ করতে পারতেছে না। তো এতটুকু জায়গা হচ্ছে ওয়েস্ট হচ্ছে। তাহলে এই ওয়েস্টটাকে হচ্ছে সলভ করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে
এই যে আমরা পুরা ভার্চুয়াল মেমোরিটা একসাথে হচ্ছে র্যামে লোড করে ফেলছি, পুরো একটা কন্টিগুয়াস স্পেস নিয়ে। এটা না করে আমাদের হচ্ছে ভাগ ভাগ করে লোড করার চিন্তা করা হয়, যে কোডকে আমরা হচ্ছে আলাদা এক জায়গায় রাখবো, হিপকে আলাদা এক জায়গায় রাখবো, স্ট্যাককে আলাদা এক জায়গায় রাখবো, এক একটা এক এক জায়গায় রাখবো। তাহলে আমার এই মাঝখানের এতটুকু ফাঁকা জায়গা আর হচ্ছে ওয়েস্ট হইলো না। এখন কি হইতেছে, এখন হচ্ছে এই যে এই পুরো এইখান থেকে এই পর্যন্ত শুধুমাত্র হচ্ছে একটা প্রোগ্রাম ইউজ করতে পারবে, এই মাঝখানে অন্য কোনো প্রোগ্রাম ঢুকতে পারবে না। বা যখন হচ্ছে এদেরকে আমরা আলাদা আলাদা করে রাখবো, তখন এই মাঝখানে ফাঁকা জায়গাগুলো অন্য প্রোগ্রাম ইউজ করতে পারবে। তাহলে এভাবে হচ্ছে আমাদের মেমোরির ওয়েস্টেজটা কমানো যায়। ঠিক আছে। কিন্তু এই মেমোরির ওয়েস্ট কমাতে যে আরেকটা সমস্যা তৈরি হয়, সেটা হলো যখন হচ্ছে আমরা এদেরকে এরকম ভাগ ভাগ করে ফেলতেছি, তখন এরা আসলে হচ্ছে একটা ফিক্স পরিমাণ জায়গা পায়। হ্যাঁ, মানে এটাকে কাইন্ড অফ হচ্ছে সমান 4 ভাগে ভাগ করা হয়। কোড একটা ভাগ, হিপ একটা ভাগ, মাঝখানে ফাঁকা জায়গা একটা ভাগ, স্ট্যাক একটা ভাগ, এই 4টা সমান ভাগে ভাগ করা হয়। 4টা সমান ভাগে ভাগ করে এই কোড, হিপ আর স্ট্যাকটাকে লোড করা হয়, আর এই মাঝখানে ফাঁকা জায়গাটাকে আর হচ্ছে র্যামে লোড করা হয় না। তাহলে এখন এখানে সমস্যা কি, যে রান টাইমে যদি হচ্ছে স্ট্যাকের সাইজ বেড়ে যায় বা হিপের সাইজ বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই বেড়ে যাওয়া জায়গাটা দেওয়া যায় না, কারণ হচ্ছে এখানে আমার মেমোরিটা ফিক্সড, এতটুকুই নিতে পারবে, এর বাইরে হচ্ছে নিতে পারবে না। আর আগে সুবিধা ছিল কি, স্ট্যাক হচ্ছে এখানে গ্রো করতে পারতো, হিপ হচ্ছে এখানে গ্রো করতে পারতো, বাট এবার হচ্ছে সাইজগুলো ফিক্সড হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের সেগমেন্টেশনের প্রবলেম। হ্যাঁ, তো এই প্রবলেমটা সলভ করার জন্যই হচ্ছে আমরা পরবর্তীতে পেজিং দেখছিলাম, যে আমরা হচ্ছে এরকম চিন্তা করতে পারি, ক্লাসে আপনাদের যে উদাহরণটা দিছি, যে আপনাদের যখন হচ্ছে সিটি কোশ্চেন করা হয়, তো সিটি কোশ্চেনে কি করা হয়, যে একটা কোশ্চেন এরকম দিয়ে দেওয়া হয়, তারপর হচ্ছে মাঝখানে অ্যান্সার লেখা জায়গা দিয়ে দেওয়া হয়। তাহলে আপনারা হচ্ছে অতটুকু জায়গার ভিতরে লিমিটেড হয়ে যান, তাই না? কোনো কারণে যদি কারো অ্যান্সার ভুল হয়, কাটাকাটি করা লাগে বা অ্যান্সার বড় হয়ে যায়, তখন হচ্ছে আর জায়গা পাওয়া যায় না, তখন এদিক ওদিক লেখা লাগে। এটা একটা সমস্যা। তাহলে এটাই হচ্ছে আমাদের এই সেগমেন্টেশনের প্রবলেমটা, যে জায়গা হচ্ছে ফিক্সড হয়ে যাচ্ছে। কোনো কারণে রান টাইমে এগুলো হচ্ছে গ্রো করার প্রয়োজন হইলে গ্রো করতে পারে না। তো এটা সলভ করার জন্য হচ্ছে আমরা পেজিং এর কনসেপ্টটা কিভাবে অ্যাপ্লাই করব, যে আপনাদের মিড বা ফাইনাল পরীক্ষায় কি করা হয়, একটা খাতা, ব্ল্যাঙ্ক খাতা পুরো দিয়ে দেওয়া হয় আর কোশ্চেন আলাদা দিয়ে দেওয়া হয়। আপনার হচ্ছে এক এক পেজে এক এক কোশ্চেন অ্যান্সার করতে পারেন, আপনারা একের এ অ্যান্সার করার পর 2-এর বি অ্যান্সার করেন, আবার একের বি অ্যান্সার করেন, এরকম হচ্ছে ইন্টারচেঞ্জ করে অ্যান্সার করতে পারেন, তাই না? আপনাদের হাতে পুরো ফ্রিডম থাকে। তাহলে সেই ক্ষেত্রে কি হয়, যে আপনাদের কোনো কোশ্চেনের অ্যান্সার করতে যে জায়গার শর্টেজ পড়ে না, আবার হচ্ছে আননেসেসারি খাতার অপচয় হয় না, তাই তো? যে আপনি হচ্ছে এখান থেকে এতটুকু জায়গায় একটা কোশ্চেনের জন্য রেখে গেছেন, এতটুকু লিখছেন আর বাকিটুকু অপচয় হয়েছে, এরকম হয় না সাধারণত, তাই না? জি তাহলে স্যার। এই আইডিয়াটা থেকেই হচ্ছে আমাদের আসলে এই পেজিং এর আইডিয়াটা ম্যাচ করানো যায়। যে আমাদের এবার হচ্ছে এই যে স্ট্যাক, কোড, হিপ, এগুলাকে হচ্ছে আর আলাদা আলাদা চিন্তা করব না। আমরা জাস্ট চিন্তা করব প্রোগ্রাম রান করার সময় ওর হচ্ছে মেমোরির প্রয়োজন হচ্ছে। তো ওর যখন হচ্ছে মেমোরির প্রয়োজন হবে, আমরা হচ্ছে ওকে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দিব। এখন হইতে পারে ওই পেজের এখানে হচ্ছে কোডের অংশ লোড করতেছে, হইতে পারে ওইখানে হিপের অংশ রাখতেছে, সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় না। মেমোরি ম্যানেজমেন্ট স্যার করতে কি পাশের মানে পাশের অ্যাপ্রোচটা কি সেগমেন্টেশন অ্যাপ্রোচ, তাই তো স্যার, মানে লেফট সাইডেরটা? এটা হচ্ছে সেগমেন্টেশন, এই যে অ্যাপ্লাইং সেগমেন্টেশন। স্যার ঠিক আছে। আচ্ছা, তো এরপর হচ্ছে পেজিং এর ক্ষেত্রে কি করা হবে, যে এরকম আপনার একটা পেজ সাইজের সমপরিমাণ জায়গা হচ্ছে র্যাম থেকে দিয়ে দেওয়া হবে। এখন এখানে আপনার প্রোগ্রাম থেকে হিপের ডেটা আসুক অথবা স্ট্যাকের ডেটা আসুক, এটা হচ্ছে ম্যাটার করে না। প্রোগ্রাম হচ্ছে ওর দরকার অনুযায়ী ডেটাগুলো হচ্ছে এখানে লোড করতে থাকবো। ঠিক আছে, তাহলে আমার এখানে হচ্ছে একই সাথে হিপের অংশ থাকতে পারে, স্ট্যাকের অংশ থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো দেখেন এখানে হচ্ছে এই যে আমরা একটা মেমোরিকে পেজ আকারে ভাগ করতেছি। তো এই পেজের জন্য হচ্ছে আমরা কি কি প্রপার্টি ধরে নিচ্ছি আর কি, বা কি কি প্রপার্টি ডিফাইন করে নিচ্ছি। তো আপনাদের হচ্ছে ক্লাসে মোস্ট প্রবলি দেখাইছিলাম যে ওই যে একটা লম্বা পেজ এনে, যে আমাদের হচ্ছে মেমোরিটা অনেকটা হচ্ছে চিন্তা করতে পারি যে র্যামের, মানে র্যামটা হচ্ছে এরকম লম্বা হচ্ছে কিছু অ্যারে আকারে ভাগ করা, এরকম হচ্ছে ছোট ছোট ঘর করে ভাগ করা, প্রত্যেকটা ঘরের সাইজ হচ্ছে 1 বাইট করে। তো ওই বড় জিনিসটাকেই আমরা হচ্ছে এরকম পেজ আকারে হচ্ছে লজিক্যালি ডিভাইড করে নিতেছি। ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে একটু এঁকে দেখাই। এই ধরেন হচ্ছে আমার র্যামটা আছে, এই র্যামটা হচ্ছে এরকম বাইট আকারে ভাগ করা আর কি, প্রত্যেকটা এরকম ছোট করে দৈর্ঘ্য হচ্ছে 1 বাইট করে।
এগুলো হচ্ছে 1 বাইট। তো এই র্যামটাকে আমরা হচ্ছে মনে মনে চিন্তা করলাম যে হচ্ছে কিছু নির্দিষ্ট সংখ্যক বাইট নিয়ে আমরা এটাকে একটা পেজে ভাগ করব। তাহলে এতটুকু হচ্ছে একটা পেজ, এতটুকু হচ্ছে একটা পেজ, এতটুকু হচ্ছে একটা পেজ, এরকম হচ্ছে লজিক্যালি পেজ আকারে ভাগ করে নিয়েছি। ঠিক আছে, তাহলে দেখেন প্রত্যেকটা পেজে হচ্ছে আমার ফিক্স সংখ্যক কিছু বাইট থাকবে। ধরেন হচ্ছে এখানে বাইট আছে 8টা, তাহলে হচ্ছে আমার প্রতি পেজে হচ্ছে 8টা বাইট থাকবে। তার মানে প্রত্যেকটা পেজে হচ্ছে আমার এরকম ছোট ঘরের সংখ্যা সমান থাকবে। বুঝতে পারছেন, ফিক্স সাইজের পেজ। তাহলে এটাই হচ্ছে এখানে দেখানো হয়েছে। দেখেন যে আপনার একটা পেজের মেমোরি স্পেস গুলা এরকম হচ্ছে 1 বাইট করে ভাগ আছে, প্রত্যেকটা অংশ এরকম বাইট আকারে ভাগ করা। আর এই প্রত্যেকটা বাইটের হচ্ছে একটা করে অ্যাড্রেস থাকে, মেমোরি অ্যাড্রেস। আমরা যখন হচ্ছে এখানে র্যাম দেখতেছি, এই যে প্রত্যেকটা ছোট ঘর আছে না, এই প্রত্যেকটা ছোট ঘরের হচ্ছে একটা করে অ্যাড্রেস থাকে। তাহলে র্যামের জন্য এটাকে বলি ফিজিক্যাল অ্যাড্রেস, আর ভার্চুয়াল মেমোরির জন্য বলি ভার্চুয়াল অ্যাড্রেস। বুঝতে পারছেন? এতটুকু কি বুঝছেন সবাই? জি স্যার। স্যার ইয়েস স্যার। এটি একটু আবার বলা যাবে স্যার? হ্যাঁ, যে আমাদের হচ্ছে এই যে র্যামটা, আমি এখানে আরো কিছু দাগ কাটি তাহলে। 2 3 4 5 6 7 আর হচ্ছে 8। এই যে আমার হচ্ছে প্রত্যেকটা পেজে এরকম যে 8টা করে ঘর আছে। হ্যাঁ, তো ইনিশিয়ালি তো আসলে এরকম পেজ আকারে ভাগ করা থাকে না, এটাকে হচ্ছে আমরা মনে মনে ভাগ করে নিতেছি। ইনিশিয়ালি আসলে র্যামটা কিরকম করে করা, যে এরকম হচ্ছে বাইট আকারে ভাগ করা, এরকম প্রত্যেকটা জিনিস হচ্ছে এরকম বাইট আকারে ভাগ করা। বুঝতে পারছেন? আর আমরা হচ্ছে এখানে এটার উপরে অপারেটিং সিস্টেম ডিজাইন করার সময় পেজিং এর আইডিয়াটা অ্যাপ্লাই করতেছি, হার্ডওয়্যারে কিন্তু কোনো চেঞ্জ করতেছি না। আমরা হচ্ছে অপারেটিং সিস্টেম থেকে এটাকে লজিক্যালি ভাগ করে নিতেছি যে এতগুলা বাইট নিয়ে আমরা হচ্ছে একটা পেজ ধরবো, এতগুলা বাইট নিয়ে আমরা হচ্ছে আরেকটা পেজ ধরবো। বুঝছেন? স্যার বাইটটা কি ফিক্সড এখানে কয়টা বাইট? হ্যাঁ, এটা হচ্ছে ফিক্স করে ধরে নিতে হবে। 8টা বাইটই থাকবে এরকম, নাকি হচ্ছে এটা ভ্যারি করে স্যার আমাদের ম্যাথ অনুযায়ী? এটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী ভ্যারি করে, এটা হচ্ছে কোশ্চেনে বলা থাকবে যে আপনার পেজ সাইজ কত, জি বা স্যার, অ্যাটলিস্ট বুঝতে হচ্ছে পারছি। বের করার কিছু হিন্টস দেওয়া থাকবে। হ্যাঁ, ডিরেক্টলি বলা না থাকলো। জি স্যার। আচ্ছা, তাহলে ইনিশিয়ালি হচ্ছে আমার র্যামটা আসলে দেখতে এরকম। হ্যাঁ, মানে যখন হচ্ছে আমরা কোনো পেজের কনসেপ্টে যাচ্ছি না, ইনিশিয়ালি হচ্ছে আসলে আমাদের র্যামটা এরকম, জাস্ট হচ্ছে এরকম বাইট আকারে ভাগ করা, এবং এই প্রত্যেকটা লোকেশনের একটা করে অ্যাড্রেস আছে। এরকম প্রত্যেকটা বাইট লোকেশনের একটা করে অ্যাড্রেস আছে। বুঝছেন? এরপরে হচ্ছে আমরা অপারেটিং সিস্টেম ডিজাইন করার সময় কি করতেছি, যে ধরে নিচ্ছি যে কিছু নির্দিষ্ট সংখ্যক বাইট নিয়ে একটা করে পেজ চিন্তা করব। তাহলে এতটুকু পর্যন্ত আমরা একটা পেজ চিন্তা করব, এতটুকু পর্যন্ত আরেকটা পেজ চিন্তা করব। এই পর্যন্ত বুঝছেন? স্যার এখানে তো স্যার ফিক্সড হয়ে গেল না, যে না একটা পার্টিকুলার কিছু ফিক্স করে নিলাম আর কি, হ্যাঁ হ্যাঁ, এটা ফার্স্টটার অবশ্যই মতো স্যার? থাকবে। অপারেটিং সিস্টেম ডিজাইন করার সময় আপনি কয়টা পেজ, কয়টা বাইট নিয়ে একটা পেজ ধরবেন, এটা ফিক্স করা থাকবে অপারেটিং সিস্টেমের ভিতরে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, কারণ কি দেখেন, এই যে আপনারা যখন ছোটবেলায় এরকম খাতা কিনছেন, এই খাতা এখানে কয়টা আছে এটা ফিক্স করা না, প্রত্যেকটা পেজে সমান সংখ্যক জায়গায় আছে না, ওরকম আর কি। প্রত্যেকটা পেজে এরকম দাগ কাটা সমান সংখ্যক জায়গা না, ওইরকম করে হচ্ছে ফিক্স করা আর কি। এটা যে আপনার এই পুরা খাতা জুড়ে হচ্ছে প্রত্যেক পেজে কয়টা করে এরকম হচ্ছে দাগ কাটা থাকবে, এগুলো ফিক্স করা, ওইভাবে খাতাটা বানানো হয়েছে। তো আমরা হচ্ছে অপারেটিং সিস্টেমে এই পেজিংটা ডিজাইন করার সময় এরকম ফিক্স করে নিচ্ছি যে কয়টা এরকম ভর নিয়ে আমরা একটা পেজ চিন্তা করব। বুঝছেন এবার? জি স্যার। আচ্ছা, তো এই যে হচ্ছে দেখেন ইনিশিয়ালি হচ্ছে এরকম প্রত্যেকটা ঘরের হচ্ছে একটা করে অ্যাড্রেস ছিল, এটাকে বলতেছি হচ্ছে কি আমরা ফিজিক্যাল অ্যাড্রেস, র্যামের সাপেক্ষে আর কি ফিজিক্যাল অ্যাড্রেস। তো পরবর্তীতে এটাকে যখন আমরা পেজ আকারে ভাগ করলাম, এই ফিজিক্যাল অ্যাড্রেসটার এখন দুইটা অংশ হয়ে গেল কাইন্ড অফ। যে এরকম চিন্তা করেন যে আপনার এটা হচ্ছে পেজ 1, এটা হচ্ছে পেজ 2, এটা হচ্ছে পেজ, সরি 0 থেকে শুরু হবে তো কাউন্ট, এটা হচ্ছে পেজ 0, এটা হচ্ছে পেজ 1, এটা হচ্ছে পেজ 2। ঠিক আছে, এরকম। আর এটাকে আমরা কি বলতে পারি, 0 নাম্বার পেজের হচ্ছে 1 নাম্বার ঘর, এটাকে কি বলতে পারি, 0 নাম্বার পেজের হচ্ছে 4 নাম্বার ঘর, 0 নাম্বার পেজের হচ্ছে 7 নাম্বার ঘর, এরকম ভাবে বলতে পারি না?
জি স্যার। হ্যাঁ। জি তো স্যার। যখন হচ্ছে আমরা পেজিংটাকে অ্যাপ্লাই করতেছি তখন এই ফিজিক্যাল অ্যাড্রেসটাকে আমরা হচ্ছে দুইটা ভাগ করে বলতেছি। একটা ভাগে থাকবে হচ্ছে আমার এই পেজ নাম্বার, যে আমরা কত নাম্বার পেজে আছি, একটা ভাগে থাকতেছে পেজ নাম্বার। আর আরেকটা ভাগে থাকতেছে এই পেজের আমরা কয় নাম্বার ঘরে আছি। তো এটাকে বলা হয় হচ্ছে অফসেট। এই যে যেটা হচ্ছে দেখেন আমরা শুরুতে আপনাদের বলছিলাম, পেজিং এর ভিতরে অফসেটের মিনিং হচ্ছে এ স্পেসিফিক পজিশন ইন এ পেজ, যে একটা পেজের কয় নাম্বার ঘরে আছেন সেটা হচ্ছে অফসেট বলা হয়। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এই পজিশনটাকে কিভাবে বলতে পারি, যে আমরা হচ্ছে পেজ ওয়ানের 0 1 2 3 4 চার নাম্বার ঘরে আছি, পেজ ওয়ানের হচ্ছে 4 নাম্বার ঘর, এরকম করে এই জায়গাটাকে প্রকাশ করতে পারি। তা আমরা এই ফিজিক্যাল অ্যাড্রেসটাকে এরকম হচ্ছে দুই ভাগে ভাগ করে ফেলবো। কিভাবে ভাগ করবো এটার ফর্মুলা আছে। তো ভাগ করলে ডান পাশের অংশটাকে বলবো হচ্ছে অফসেট, আর বাম পাশের অংশটা হবে হচ্ছে পেজ নাম্বার। ঠিক আছে বন্ধু? জি জি স্যার। স্যার। স্যার স্যার পেজ নাম্বারটা কাইন্ড অফ হচ্ছে স্যার ভার্চুয়াল অ্যাড্রেসের রোলটা প্লে করতেছে, তাই তো স্যার? না, ঠিক ওইরকম না, দুইটার মধ্যে আবার একটা ম্যাপিং আছে, এটা আমরা সামনে দেখবো। জি স্যার। আচ্ছা, তো দেখেন আমরা হচ্ছে এখানে পেজিং এর জন্য যেসব প্রপার্টি আছে এগুলো আগে একটু দেখি, যে বোথ ফিজিক্যাল অ্যান্ড ভার্চুয়াল মেমোরি ইজ ডিভাইডেড ইনটু সেম সাইজ পেজেস। মানে হচ্ছে আপনি ভার্চুয়াল মেমোরিটার জন্য যতগুলা বাইট নিয়ে একটা পেজ ধরবেন, ফিজিক্যাল মেমোরির জন্য হচ্ছে ততগুলা বাইট নিয়ে একটা পেজ হবে। তার মানে দুইটার মধ্যে হচ্ছে কি একটা ম্যাচ থাকা লাগবে, বুঝতে পারছেন? কাইন্ড অফ এরকম চিন্তা করেন, এই জিনিসটাকে যদি হচ্ছে আমি প্রিন্ট করি এই পেজটাকে, তাহলে এইখানে যতগুলা ঘর আছে আমার প্রিন্ট করা কাগজেও ততগুলা ঘরই আসবে না? কোনো চেঞ্জ হবে? না স্যার। না, ওইরকমই। আপনার ভার্চুয়াল মেমোরিতে এরকম যতগুলা ঘর নিয়ে একটা পেজ হবে, র্যামের ভিতরেও হচ্ছে ঠিক ততগুলা ঘর নিয়ে একটা পেজ হবে। স্যার তাহলে কি অফসেট নাম্বারটা সেম হবে, রাইট? হ্যাঁ, অফসেট নাম্বার হচ্ছে সেম হবে এই কারণে। ঠিক আছে, তাহলে আমরা যদি ভার্চুয়াল মেমোরির ভিতরে এই পেজের হচ্ছে 3 নাম্বার ঘরে যাই, তাহলে র্যামের ভিতরেও হচ্ছে এই পেজের 3 নাম্বার ঘরেই হচ্ছে যাব, এরকম আর কি, অফসেট সেম থাকবে। আচ্ছা, তারপরে পয়েন্টটা দেখেন যেটা বললাম, বাইটস ইন এ পেজ, মানে এই যে প্রত্যেকটা এক ঘর জায়গা, এই এক ঘর জায়গা হচ্ছে স্পেস হচ্ছে 1 বাইট পরিমাণ। এটাকে হচ্ছে অফসেট দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। অফসেটের ফর্মুলা হচ্ছে লগ টু বেস পেজ সাইজ ইন বাইট। তো ধরেন আপনার যদি পেজ সাইজ বলা থাকে, ধরেন হচ্ছে আপনার পেজ সাইজ বলা থাকলো 1 কিলোবাইট বা হচ্ছে 1024 বাইট, তার মানে হচ্ছে 1024টা ঘর নিয়ে আপনি হচ্ছে একটা পেজ চিন্তা করতেছেন, এরকম হচ্ছে 1024টা ঘর আছে এক পেজে। তাহলে হচ্ছে আপনার অফসেটকে প্রকাশ করতে কয় বিট লাগবে, এটা বের করার সূত্র হচ্ছে লগ টু বেস পেজ সাইজ। তাহলে 1024, এখান থেকে আসবে হচ্ছে 10 বিটস। তার মানে এই যে আমি বলতেছি 1 নাম্বার অফসেট, 4 নাম্বার অফসেট, 7 নাম্বার অফসেট, বা 1 নাম্বার ঘর, 4 নাম্বার ঘর, এই জিনিসগুলোকে হচ্ছে প্রকাশ করতে আমার হচ্ছে 10টা করে বিট লাগবে, বুঝতে পারছেন? যেমন হচ্ছে আমাদের যদি বাইনারি, আমরা যদি হচ্ছে 0 থেকে 15, এই যে আমাদের 16টা নাম্বার, এটাকে হচ্ছে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি, আমাদের হচ্ছে কয়টা করে ডিজিট লাগে? 4টা করে বিট লাগে না? জি স্যার। হ্যাঁ, এটার মতে আর কি। তা আমার যদি হচ্ছে এখানে 16টার বদলে 1024টা ঘর থাকে, তাহলে সেটাগুলা প্রকাশ করতে আমার হচ্ছে 10টা করে বিট লাগবে। মানে প্রত্যেকটা ঘরকে একটা করে অ্যাড্রেস দিতে আমার হচ্ছে ইউনিক অ্যাড্রেস দিতে 10টা করে বিট লাগবে। তো এখানে 1024টা তো বাইটের, তাই না? হ্যাঁ, 1024 হচ্ছে এখানে বাইটে। আপনাদের এখানে ফর্মুলাতেও লিখে দিচ্ছি, দেখেন যে পেজ সাইজ ইন হচ্ছে বাইট। তো আপনার যে ইউনিটই থাকুক বাইট ইউনিটে কনভার্ট করে নেওয়া লাগবে, কিলোবাইটে থাকলে বাইটে কনভার্ট করে নিবে। তো পেজ সাইজ গুলো ইউজুয়ালি বাইট অথবা কিলোবাইটেই থাকে, অত বড় হয় না। আচ্ছা, এরপরে দেখেন যে ভার্চুয়াল মেমোরির যে পেজগুলো আছে ওগুলাকে হচ্ছে ভার্চুয়াল পেজ বলা হয়। আর ফিজিক্যাল মেমোরি বা র্যামের যে পেজ আছে এগুলাকে হচ্ছে অপারেটিং সিস্টেমের ভাষায় ফিজিক্যাল ফ্রেম বলা হয়, মানে জাস্ট একটা ডিফারেন্ট নাম দেওয়া। তাহলে ভার্চুয়াল মেমোরির পেজগুলোকে ভার্চুয়াল পেজই বলা হয়, আর র্যামের ভিতরে যে পেজগুলোকে চিন্তা করতেছি ওগুলাকে ফিজিক্যাল ফ্রেম বলা হয়। ঠিক আছে, তাহলে ভার্চুয়াল পেজগুলোর নাম্বারিং করা হয় ভিপিএন বা ভার্চুয়াল পেজ নাম্বার দিয়ে।
আর ফিজিক্যাল ফ্রেম গুলোর নাম্বারিং করা হয় হচ্ছে ফিজিক্যাল ফ্রেম নাম্বার বা সংক্ষেপে পিএফএন দিয়ে। আর ডিফারেন্ট ভার্চুয়াল পেজেস উইল গেট ম্যাপ টু ডিফারেন্ট ফিজিক্যাল ফ্রেমস, মানে হচ্ছে আপনার ভার্চুয়াল পেজে এক একটা পেজ র্যামের হচ্ছে এক একটা ফ্রেমের সাথে ম্যাপ করবে। আর কোনটা কোথায় ম্যাপ করতেছে এটা ট্র্যাক রাখার জন্য আমরা জাস্ট হচ্ছে একটা পেজ টেবিল বানাবো। ক্লিয়ার হয়েছে পর্যন্ত? জি স্যার। ইয়েস স্যার। আহ, আচ্ছা, এইবার হচ্ছে এখান থেকে স্যার আমরা ওই যে লাস্টের ইয়াটা দেখালেন না স্যার, ওই স্যার লিখে লিখে ওইটা একটু দেখানো যাবে স্যার? এটা জি স্যার। স্যার মানে পেজ সাইজটা হচ্ছে লক 2 দিয়ে হচ্ছে ইয়া করে হচ্ছে আমরা মানে অফসেটটা বের করতেছি। লক 2 এর ভিতরে হচ্ছে আমরা যদি বাইট ইউনিটে পেজ সাইজটাকে দেই, তাহলে হচ্ছে ওই পেজের ভিতরে যতগুলা ছোট ছোট ঘর আছে তাদেরকে ইউনিক অ্যাড্রেস দেওয়ার জন্য এতগুলা বিট লাগবে। আচ্ছা স্যার, এখানে অফসেট স্টার্টিং পয়েন্ট না না স্যার? অফসেট কি পয়েন্ট বললেন? মানে ওই যে স্টার্টিং পয়েন্টটা, মানে মানে যে না না, অ্যাড্রেসটা। স্টার্টিং পয়েন্ট না, ঠিক এই যে প্রত্যেকটা ঘরের হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেস গুলোকে হচ্ছে অফসেট বলে। আপনারা হচ্ছে এখানে একটু লিখতে পারেন এটা, যে অফসেট মানে হচ্ছে আমি যদি একদম খাস বাংলা ভাষায় লিখে দিই যে হচ্ছে একটি পেজের ভিতরে যতগুলো 1 বাইট ঘর আছে বা 1 বাইট জায়গা আছে, হ্যাঁ, তাদের ইউনিক অ্যাড্রেস, এটাই হচ্ছে অফসেট আর কি। তার মানে এখানে 1 বাইট প্রকাশ করতে 10 বিটস লাগতেছে, তাই তো? হ্যাঁ, প্রত্যেকটা 1 বাইট জায়গাকে একটা নাম্বার দিতে বা একটা অ্যাড্রেস দিতে বা একটা লোকেশন স্পেসিফিক করে বলতে হচ্ছে 10টা করে বিট লাগতেছে। বুঝতে আহ, পারছি। যেমন হচ্ছে এখানে আমি আরেকটু আপনাদের কনফিউশন দূর করতে ভেঙে দেখাই, যে ধরেন হচ্ছে যদি আমার একটা পেজে হচ্ছে 4টা বাইট জায়গা থাকতো, তাহলে এই 4টা বাইটকে হচ্ছে আমার অ্যাড্রেস দেওয়ার জন্য 2 বিট করে লাগতো, 0001 1011। এখন হচ্ছে আপনার যত এরকম ঘর সংখ্যা বাড়বে তত হচ্ছে আপনার রিকোয়ার্ড বিটের সংখ্যা বাড়বে। যদি হচ্ছে 8টা করে জায়গা থাকে তাহলে হচ্ছে আর 2 বিট দিয়ে হবে না, তখন হচ্ছে লাগবে 3 বিট করে। 011, এই যে তখন লাগবে হচ্ছে 3 বিট করে, বুঝতে পারছেন? এরকম আর কি। তো জি স্যার। এগুলাকে বলতেছি হচ্ছে এক একটা অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটাকে হচ্ছে অফসেট বলতেছি। স্যার আমরা এক পেজে কতগুলো অ্যাড্রেস ক্রিয়েট করা যায়, মানে কতগুলো অ্যাড্রেস জেনারেট হয় সেটা রিপ্রেজেন্ট করতে যত বিট লাগে সেটাই তো বের করতেছি, তাই না? মানে জি, পুরাটা ভার্চুয়াল মেমোরির অ্যাড্রেস। না না, পুরাটা না, একটা পেজের জন্য। স্যার এটা কি অফসেট থেকে একটা মানে একটা ইয়ার জন্য, একটা বাইটের জন্য, একটা পেজের একটা বাইটের জন্য হ্যাঁ, পেজের 10 একটা বিটস বাইট। লাগতেছে? হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে এরপরে পেজ টেবিলটা শুরু করব। তো আমরা একটু, যেহেতু অনলাইন ক্লাস, হ্যাঁ, 5 মিনিটের একটা ব্রেক নেই, হ্যাঁ, আমরা আবার 10টা 45 থেকে শুরু করবো। আপনারা একটু ফ্রেশ হয়ে আসেন। স্টার্ট ফ্রম। ঠিক আছে, মিটিং ক্লোজ করতেছি না, মিটিং এই জায়গায় থাক, রেকর্ডও অন থাকুক, সমস্যা নেই। আমরা জাস্ট হচ্ছে একটা 5 মিনিটের শর্ট ব্রেক নিই।
আচ্ছা, আমরা শুরু করি তাহলে, সবাই আছেন না? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে স্লাইডের অ্যানিমেশনে আমরা হচ্ছে যে জিনিসটা বুঝাইলাম সেটাই হচ্ছে একটু অ্যানিমেট করে দেওয়া আছে। যে এই ধরেন হচ্ছে আমার র্যামের ভিতরে 8টা বাইট আছে, হ্যাঁ। এই প্রত্যেকটা অংশের হচ্ছে একটা করে ফিজিক্যাল অ্যাড্রেস আছে। এগুলো হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। এখন এটাকে আমরা চিন্তা করলাম যে 4টা করে ঘর নিয়ে আমরা একটা পেজ চিন্তা করব। তাহলে এখানে হচ্ছে আমার 2টা পেজে ভাগ হয়ে গেল। এটা হচ্ছে প্রথম পেজ, এটা হচ্ছে দ্বিতীয় পেজ। এই যে এরকম হচ্ছে 2টা করে পেজে ভাগ করে ফেললাম। তো পেজে ভাগ করার ক্ষেত্রে দেখেন কিভাবে হচ্ছে আমরা অ্যাড্রেসটাকে ডিভাইড করতেছি। এই 4টা ঘরের প্রত্যেকেরই হচ্ছে দেখেন সর্ব বামের বিটটা 0। আবার এই 4টা ঘরের প্রত্যেকেরই হচ্ছে সর্ব বামের বিটটা হচ্ছে 1। তার মানে এইখানে 4টা জায়গাকে আমরা বলতে পারি কি পেজ 0। আর এইখানে 4টা জায়গাকে আমরা বলতে পারি কি পেজ 1। এভাবে হচ্ছে আমরা অ্যাড্রেসটাকে 2টা অংশে ভাগ করে ফেললাম। যে একদম সর্ব বামের বিটটা নিয়ে হচ্ছে পেজ নাম্বার, আর ডান পাশে 2টা বিট নিয়ে হচ্ছে অফসেট। এই যে এগুলো হইলো তাহলে অফসেট। আর এটাকে বললাম হচ্ছে পেজ 0। আর সিমিলারলি নিচেরটাকে বললাম হচ্ছে পেজ 1, কারণ বামের সবগুলা বিট হচ্ছে 1। আর এগুলোকে বলতেছি হচ্ছে অফসেট। তাহলে অ্যাড্রেসকে এরকম করে আমরা 2টা ভাগে ভাগ করে ফেললাম। এইবার আসি হচ্ছে আমরা পেজ টেবিলে আসলে হচ্ছে কি কি জিনিস রাখবো। পেজ টেবিলে দেখেন হচ্ছে এই স্লাইডের ডায়াগ্রামের বদলে আমি আগে একটু এঁকে দেখাই। পেজ টেবিল। তো আমার পেজ টেবিলে থাকে হচ্ছে ফিজিক্যাল ফ্রেম নাম্বার, আর থাকে কিছু হচ্ছে ফ্ল্যাগস। এখন এই ফ্ল্যাগস এর ভিতরে হচ্ছে ওই যে আপনাদের ভ্যালিড বিট থাকে, তারপর হচ্ছে প্রেজেন্ট বিট থাকে, এরকম আরো অনেক হচ্ছে বিট থাকে, হ্যাঁ। একাধিক বিট থাকতে পারে। আর ভার্চুয়াল ফ্রেম নাম্বার যেটা, বা সরি ভার্চুয়াল পেজ নাম্বার যেটা, সেটার জন্য হচ্ছে আলাদা কোনো কলাম থাকে না। তো এই এক একটা যে রো আছে পেজ টেবিলে, সেই এক একটা রোকে হচ্ছে ভার্চুয়াল পেজ নাম্বারের সাথে ম্যাপ করা হয়। যে এই প্রথম রোটা হচ্ছে 0 নাম্বার ভার্চুয়াল পেজের জন্য, এটা হচ্ছে 1 নাম্বার ভার্চুয়াল পেজের জন্য, এটা 2 নাম্বারের জন্য, এটা 3 নাম্বারের জন্য, এরকম। তো ভার্চুয়াল পেজ নাম্বারের জন্য আলাদা কোনো কলাম থাকে না পেজ টেবিলে, ঠিক আছে। তার মানে হচ্ছে এটার ইন্ডেক্সটাকে হচ্ছে ভার্চুয়াল পেজ নাম্বার হিসেবে কাউন্ট করা হয়। আর পেজ নাম্বার এই ডেটা স্ট্রাকচারের ভিতরে, সরি, পেজ টেবিল এই ডেটা স্ট্রাকচারের প্রত্যেকটা এন্ট্রির ভিতরে কি থাকে, ফিজিক্যাল ফ্রেম নাম্বার। যে এই ভার্চুয়াল পেজটা কোন ফিজিক্যাল ফ্রেমে লোড হয়েছে, এই ভার্চুয়াল পেজটা কোন ফিজিক্যাল ফ্রেমে লোড হয়েছে সেটা। আর সেই ফ্রেমটা কি হচ্ছে ভ্যালিড কিনা, সেই ফ্রেমটা কি হচ্ছে র্যামে প্রেজেন্ট আছে নাকি ডিস্কে আছে, সেই জিনিসগুলো হচ্ছে ফ্ল্যাগ বিট দ্বারা প্রকাশ করা হয়। তো আমি যখন হচ্ছে স্লাইডে জিনিসটা আঁকছি, স্লাইডে তো হচ্ছে এরকম আর কি টেবিলের বাম পাশে এরকম নাম্বারিং করা যাচ্ছিল না। এই জন্য হচ্ছে আলাদা একটা কলাম রাখা হয়েছিল, বুঝছেন। বাট অ্যাকচুয়ালি হচ্ছে আপনার পেজ টেবিলে ভার্চুয়াল পেজ নাম্বারের জন্য কোনো কলাম থাকে না। বুঝতে পারছেন এটা? জাস্ট হচ্ছে এই প্রত্যেকটা ইন্ডেক্সকেই হচ্ছে ভার্চুয়াল পেজ নাম্বার ধরা হয়। তাহলে এই হচ্ছে আমাদের একটা সিঙ্গেল লেভেল পেজ টেবিল, হ্যাঁ। তো এই পেজ টেবিল হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার যেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের ভিতরেই থাকে, এবং প্রত্যেক প্রসেসের জন্য একটা করে পেজ টেবিল থাকে আলাদা করে। আচ্ছা, আর পেজ টেবিল থাকে কোথায়? এটা থাকে হচ্ছে র্যামে। এটা হচ্ছে কোনো ভার্চুয়াল মেমোরি বলতে কিছু নেই আর কি, ঠিক আছে। এটা হচ্ছে সরাসরি র্যামের সাথে যুক্ত। অপারেটিং সিস্টেম এটাকে হচ্ছে র্যামে এটার জন্য স্পেস নিয়ে নেয়। আর ইচ পেজ টেবিল এন্ট্রি, এটাকে সংক্ষেপে হচ্ছে পিটিই বলে। পিটিই মানে হচ্ছে পেজ টেবিল এন্ট্রি। এটার ভিতরে কি কি আছে? এই যে ফিজিক্যাল ফ্রেম নাম্বার, আর হচ্ছে কিছু ফ্ল্যাগস আছে। আর আমার পেজ টেবিলে কয়টা এরকম হচ্ছে এন্ট্রি থাকবে, যতগুলা ভার্চুয়াল পেজ আছে আপনার ভার্চুয়াল মেমোরিতে ততগুলা হচ্ছে এরকম এন্ট্রি থাকবে। তাহলে নাম্বার অফ পেজ টেবিল এন্ট্রিস এটা ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ ভার্চুয়াল পেজেস, ঠিক আছে। এরপরে হচ্ছে একটা পেজ টেবিলের সাইজ কত, মানে এটা হচ্ছে মেমোরিতে কি পরিমাণ জায়গা দখল করবে, সেটা হলো যে আমার যতগুলা এরকম পেজ টেবিল এন্ট্রি আছে মাল্টিপ্লাইড বাই একটা পেজ টেবিল এন্ট্রির সাইজ।
এই দুইটাকে গুণ করলে হচ্ছে আমরা পেজ টেবিলের কতটুকু মেমোরি লাগবে সেটা পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত পেজ টেবিল নিয়ে? সো আমরা যদি এবার পেজ টেবিলের ইউজটা দেখি, তাহলে দেখেন এই যে আমার লজিক্যাল মেমোরি বা ভার্চুয়াল মেমোরি আছে, আর এই হচ্ছে আমার পেজ টেবিল। তাহলে দেখেন এই যে লজিক্যাল মেমোরির কোন কোন পেজ হচ্ছে র্যামের কোন কোন ফ্রেমের সাথে ম্যাপ হয়েছে সেই ম্যাপিংটাই জাস্ট হচ্ছে এই পেজ টেবিলে রাখা আছে। আর এইখানে দেখেন র্যামের ভিতরে ম্যাপিংটা আর কি দেওয়া আছে। পেজ 1 হচ্ছে ম্যাপ হয়েছে 2 নাম্বার ফিজিক্যাল ফ্রেমে, এই কারণে দেখেন প্রথম রো এর ভিতরে লেখা হচ্ছে 2। পেজ 4 হচ্ছে ম্যাপ হয়েছে 4 নাম্বার ফিজিক্যাল ফ্রেমে, এর জন্য হচ্ছে দেখেন 4 নাম্বার রোতে লেখা হচ্ছে 4। পেজ 3 ম্যাপ হয়েছে হচ্ছে 8 নাম্বার ফিজিক্যাল ফ্রেমে, এর জন্য দেখেন 3 নাম্বার রো বা পেজ 3 এর এখানে লেখা কি 8, 8 নাম্বার ফ্রেমে হচ্ছে ম্যাপ হয়েছে। এটাই আর কি। স্যার একটু স্যার একটা স্যার ভার্চুয়াল পেজ নাম্বার স্যার এখানে জিরো দিয়ে ডিভাইড করলেন না স্যার, ওইটা একটু বুঝিনি স্যার। মানে জিরো পেজ নাম্বার, জিরো পেজ নাম্বার ওয়ান আর এটা এটা হ্যাঁ জি স্যার, মানে এটা এটা স্যার মানে এটা তো স্যার মানে পেজ মানে স্যার একটু রিক্যাপ করলে একটু ভালো হয় হ্যাঁ, স্যার। এটা একটু রিক্যাপ করে দিচ্ছি। এটা হচ্ছে ধরেন আমার নর্মালি হচ্ছে পেজিং এর আইডিয়াটা অ্যাপ্লাই করার পূর্বে আমার হচ্ছে মেমরিটা আসলে এরকম হচ্ছে একটা অ্যারের মতো চিন্তা করা হয়, যেখানে প্রত্যেকটা ঘরের একটা করে হচ্ছে অ্যাড্রেস আছে। এটা হচ্ছে পেজিং এ অ্যাপ্লাই করার আগে, ঠিক আছে? এখন আমরা ধরলাম যে এরকম 4টা করে ঘর নিয়ে একটা হচ্ছে পেজ চিন্তা করব। তাহলে কি হবে দেখেন, এটা হচ্ছে এরকম 2টা পেজে ভাগ হয়ে যাবে। এই যে ভাগটা বানাইলাম, এই ভাগের উপরে দেখেন বাম পাশের সবগুলা বিটি হচ্ছে 0, মানে কমন। আবার নিচের ভাগে হচ্ছে বাম পাশের সবগুলা বিটি হচ্ছে 1। তাহলে প্রত্যেকটা ঘরের জন্য যতটুকু অংশ হচ্ছে কমন, সেটাকে হচ্ছে আমরা পেজ নাম্বার ধরতেছি, ঠিক আছে? জি স্যার। আপনার যদি বাম পাশ থেকে 2টা করে মিট নেই, তাহলে দেখেন মিলে না, এখানে 0 0 0 0 এই পর্যন্ত মিলে, এখানে আবার 0 1 চেঞ্জ হয়ে গেছে। তার মানে 2টা করে বিট নিয়ে পেজ নাম্বার প্রকাশ করা যাবে না। তাহলে হচ্ছে যদি একটা করে বিট নেই, তাহলে দেখেন হচ্ছে সবার জন্য সেম থাকে। তাহলে হচ্ছে একটা পেজের ভিতরে যে কয়টা বিট পর্যন্ত হচ্ছে প্রত্যেকটা ঘরেই সেম পাবো, ওই কয়টা বিট নিয়ে হচ্ছে পেজ নাম্বার। আর বাকি অংশগুলোকে হচ্ছে অফসেট বলতেছি। তাহলে এই যে এটা হচ্ছে পেজ 0, এই 0 কথাটা আসছে যে এইখান থেকে। আর এটা হচ্ছে পেজ 1, এই 1 কথাটা আসছে হচ্ছে যে এইখান থেকে। আর বাকিগুলো হচ্ছে অফসেট। স্যার এখানে তো আমরা তাহলে 4টা করে একটা পেজে স্টোর করছি, আমি তো তাহলে স্যার দুইটা দুটো করেও রাখতে পারি, তাই না? হ্যাঁ, তো এখানে হচ্ছে স্লাইডে আপনাদের জিনিসটা বোঝানোর জন্য আর কি 4টা করে নেওয়া হয়েছে, ছোট এক্সাম্পল। তো বাস্তবে হচ্ছে পেজ সাইজ আরো বড় থাকে, 1 কিলোবাইট, 2 কিলোবাইট বা 4 কিলোবাইট বা 1 MB এরকম থাকে, বুঝছেন? স্যার একটা সিস্টেমের মধ্যে কি এটা ফিক্স থাকবে নাকি এটা চেঞ্জ করা যায় রিকোয়ারমেন্টের উপর বেস করে? আহ আচ্ছা, এটা হচ্ছে আপনারা যদি একটু আইডিয়া চান, আজকে ল্যাবে হচ্ছে, আজকে ল্যাব আছে না অনেকের? স্যার হ্যাঁ, অনেকে যাদের ল্যাব আছে তাদেরকে হচ্ছে আজকে আমরা XP6 শুরু করবো, বুঝছেন? XP6 হচ্ছে একটা লার্নিং অপারেটিং সিস্টেম, মানে হচ্ছে অপারেটিং সিস্টেম পড়ানোর জন্য বা অপারেটিং সিস্টেমের ভিতরে জিনিসপত্র কিভাবে থাকে ওই জিনিসগুলো দেখানোর জন্য একটা বানানো মিনি অপারেটিং সিস্টেম। তো এইখানে দেখেন আপনাদের অপারেটিং সিস্টেমের কোডগুলো হচ্ছে অনেকটা দেখতে এরকম, বুঝছেন? যেমন দেখেন এই যে এনসিপিইউ, আপনার হচ্ছে এখানে কয়টা সিপিইউ বা প্রসেসর আছে সেটা, আপনার কম্পিউটারে এট এ টাইম কয়টা করে আপনি প্রসেস রান করতে পারবেন সর্বোচ্চ সেটা, এরকম দেখেন জিনিসগুলো ডিফাইন করা, দেখছেন? সো আমি যদি এখন এইখানে অপারেটিং সিস্টেম ডিজাইন করার সময় এইখানে হচ্ছে আমার কোম্পানি, মানে ধরেন আমি তো উইন্ডোজ বা লিনাক্স যে কোনো একজনের অপারেটিং সিস্টেম কিনতেছি, তাই না? তো ওই কোম্পানিগুলো অপারেটিং সিস্টেম ডিজাইন করার সময় তাদের রিসোর্স অনুযায়ী হচ্ছে এরকম ডিফাইন করে দেয় যে আপনি কয়টা প্রসেস এট এ টাইম রান করতে পারবেন, আপনার এখানে হচ্ছে কয়টা সিপিইউ ম্যাক্সিমাম নিতে পারবে আপনার অপারেটিং সিস্টেম, এরকম ডিফাইন করা থাকে, বুঝছেন? তো সিমিলারলি আপনি হচ্ছে কয়টা বাইট নিয়ে একটা পেজ বানাবেন ওইটাও এরকম হচ্ছে ডিফাইন করে দেয়, যেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের কোডে ডিফাইন করা আছে। তো ওইখান থেকে হচ্ছে আপনি চাই মানে ইউজুয়ালি হচ্ছে অপারেটিং সিস্টেমের কোডগুলো এডিট করা যায় না, বাট আপনি ধরেন যদি কোনো অপারেটিং সিস্টেম হচ্ছে বিল্ড করেন তখন হচ্ছে আপনি আপনার ডিজাইন মতো হচ্ছে দিতে পারেন যে কয়টা বাইট নিয়ে একটা পেজ ধরবেন, বুঝছেন? জি স্যার। ইয়েস স্যার। স্যার ওই যে স্যার পরে যে স্যার ম্যাপিংটা করলেন ওইটা কি করলেন স্যার, একটু দেখা যাবে স্যার? হ্যাঁ, দেখাচ্ছি। আর এখানে হচ্ছে আপনাদের পেজ টেবিলটা হচ্ছে
এই যে দেখেন, এই যে আমাদের XP6 অপারেটিং সিস্টেম, এইখানে পেজ সাইজ কত দেওয়া? 4096, মানে হচ্ছে 4 কিলোবাইট, বা হচ্ছে 4096টা বাইট নিয়ে একটা পেজ ধরা হচ্ছে, বুঝতে পারছেন? এরকম হচ্ছে ডিফাইন করা থাকে। বুঝছেন এবার এটা কোথায় থাকে? Yes. ইয়েস স্যার। হ্যাঁ, তো এরকম হচ্ছে অপারেটিং সিস্টেমের কোড যারা লেখে, যারা হচ্ছে ওইরকম অপারেটিং সিস্টেমের কোম্পানিতে কাজ করে, তারা ডিজাইন করার সময় আসলে যেটা ডিফাইন করে দেয় ওইটাই আর কি। তো এটা হচ্ছে আমরা চেঞ্জ করি না, ওইভাবে ইউজ করি। তো চেঞ্জ করতে গেলে হচ্ছে এরকম অপারেটিং সিস্টেমের কোডে যে হাত দেওয়া লাগবে, যেটা আসলে হচ্ছে অ্যালাউ করা হয় না অপারেটিং সিস্টেমে আপনাদের কাছে। মানে এটা তো হচ্ছে লার্নিং অপারেটিং সিস্টেম দেখে এটার ভিতরে কোডের অ্যাক্সেস পাচ্ছি, বুঝছেন? বা যেগুলো হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, ওগুলো যে দেখা যায়। বাট যেগুলো হচ্ছে কোড বেস রিভিল করা থাকে না, ওগুলো যে আপনি দেখতে পারবেন না, এরকম আর কি, কি ডিফাইন করা আছে। স্যার এটা কি কমান্ড লাইন অপারেটিং সিস্টেম নাকি এটার বই আছে? না, এটা হচ্ছে কমান্ড লাইন অপারেটিং সিস্টেম। জি স্যার। আচ্ছা, এবং দেখেন এই যে এখানে পেজ টেবিল এন্ট্রিতে কি কি থাকবে এগুলো হচ্ছে সব দেওয়া আছে আর কি। আহ এই এই যে দেখেন ভ্যালিড বিটের কথা বলতেছিলাম না, এই যে এটা হচ্ছে ভ্যালিড বিট। হ্যাঁ, তারপর হচ্ছে ইউজার কোন কোন পেজের অ্যাক্সেস পাবে সেটা, এরকম হচ্ছে বিভিন্ন ফ্ল্যাগ থাকে। তাহলে এইখানে দেখেন কয়টা ফ্ল্যাগ আছে, 1 2 3 4 5টা, এখানে হচ্ছে 5টা ফ্ল্যাগ আছে, বুঝছেন? এরকম হচ্ছে ডিফাইন করা থাকে সবকিছু। আর এইখানে দেখেন প্রত্যেকটা পেজ টেবিলে এখানে হচ্ছে কয়টা করে এন্ট্রি রাখছে, 512টা করে এন্ট্রি রাখছে। আচ্ছা, হ্যাঁ, এবার কি যেন বলতেছেন আরেকজন? তারপরে যে স্যার ম্যাপিংটা করে দেখালেন স্যার, ওইটা একটু হ্যাঁ, দেখান স্যার, ওই যে লিখে লিখে দেখালেন স্যার। এটাতে, জি স্যার, জি স্যার। হ্যাঁ, এটাতে হচ্ছে ওই যে আমার লজিক্যাল মেমোরি, মানে হচ্ছে এখানে ভার্চুয়াল মেমোরি বোঝানো হচ্ছে। তো এই ভার্চুয়াল মেমোরি হচ্ছে এক একটা পেজ আমার র্যামের হচ্ছে কোন কোন ফ্রেমে ম্যাপ হচ্ছে সেটাই হচ্ছে পেজ টেবিলে থাকে। তো দেখেন পেজ টেবিলে হচ্ছে ভার্চুয়াল পেজ নাম্বারের জন্য আলাদা কোনো কলাম নাই। তো এখানে হচ্ছে এক একটা ইন্ডেক্সই হচ্ছে এক একটা ভার্চুয়াল পেজ নাম্বার প্রকাশ করে। তাহলে দেখেন প্রথম ভার্চুয়াল পেজটা হচ্ছে 2 নাম্বার ফিজিক্যাল ফ্রেমে ম্যাপ হয়েছে, এই যে। দ্বিতীয় ভার্চুয়াল পেজটা হচ্ছে 6 নাম্বার ফিজিক্যাল ফ্রেমে ম্যাপ হয়েছে, এই যে এরকম করে থাকে। বুঝতে পারছি। তো তখন স্যার বললেন না স্যার, মানে ওই যে স্যার ভার্চুয়াল মেমোরিতে স্যার, মানে স্যার ওইখানে স্যার আলাদা বিট গুলো আলাদা করা যায় না, বা এরকম একটা কিছু যেন বলছিলেন স্যার। এখান থেকে যেটা বলছি, না স্যার, ওই যে ইয়া থেকে বলছেন স্যার, ওই যে নোট নোটপ্যাড থেকে স্যার মনে হয় মানে বলছিলেন। এখানে বলছি হচ্ছে যে ভার্চুয়াল পেজ নাম্বারের জন্য পেজ টেবিলে হচ্ছে আলাদা কোনো কলাম থাকে না বা কোনো ভেরিয়েবল থাকে না, জাস্ট এগুলার ইন্ডেক্সকেই হচ্ছে ভার্চুয়াল পেজ নাম্বার হিসাবে গণনা করা হয়, এটা বলছি। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, সো আমরা হচ্ছে সিঙ্গেল পেজ টেবিল হচ্ছে যা যা ছিল এগুলা পর্যন্ত আমরা রিক্যাপ করছি, এখন হচ্ছে আপনাদের একটু ফর্মুলা গুলো বুঝাই দিই। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এগুলো আর কি ম্যাথ করবো, এর জন্য হচ্ছে আজকে ফর্মুলাটা বুঝাই দিয়ে শেষ করে দিচ্ছি। আচ্ছা, এই যে আপনাদের ক্লাস নোটস ফোল্ডারটাতে এখানে হচ্ছে মনে হয় ফর্মুলা গুলো আছে। হুম, কোথায় যেন দেখলাম ফর্মুলাটা রাখছি।
হয়তো হ্যাঁ, এখানেই আছে ফর্মুলা। আচ্ছা, এই ফর্মুলাগুলো একটু বুঝাই দিই আপনাদের। প্রথমে দেখেন আমাদের এই মেমোরি ম্যানেজমেন্টের ম্যাথ করতে কি কি কনভার্সন লাগবে সেটা। 1 কিলোবাইট মানে হচ্ছে ওই যে 1024 বাইট। আর 1024 এই ভ্যালুটাকে আমরা 2 টু দি পাওয়ার 10 দ্বারা প্রকাশ করতে পারি। হ্যাঁ, এখানে সবকিছু যেহেতু বাইনারিতে করা হচ্ছে এই কারণে সব 2 এর পাওয়ার হিসেবে আসবে। 1 মেগাবাইট মানে হচ্ছে 1024 কিলোবাইট, বা 1024 × 1024 মানে 2 টু দি পাওয়ার 20 বাইটস। সিমিলারলি 1 জিবি মানে 2 টু দি পাওয়ার 30 বাইটস, এরকম আর কি। তো 1 টেরাবাইট কত হবে? 2 টু দি পাওয়ার 40, এরকম 2 এর পাওয়ার 10 আকারে বাড়বে আর কি। তো এরকম আপনাদের যদি বলা থাকে যে একটা 32 বিট ভার্চুয়াল মেমোরি দেওয়া আছে, তার মানে এই ভার্চুয়াল মেমোরির সাইজ কত? 2 টু দি পাওয়ার 32 বাইটস। ঠিক আছে, 32 বিট ভার্চুয়াল মেমোরি বলা মানে এটার সাইজ 2 টু দি পাওয়ার 32 বাইটস। একটু হোল্ড করেন, আমার একটা কল আসছে, আমি তুমি করতেছি। আচ্ছা, তো যদি 32 বিট ভার্চুয়াল মেমোরি, এটা মানে আপনার ভার্চুয়াল মেমোরিতে যতগুলা 1 বাইট জায়গা আছে, হ্যাঁ, ওই প্রত্যেকটা 1 বাইট জায়গাকে অ্যাড্রেস দেওয়ার জন্য 32 বিটস লাগে। তার মানে এরকম আপনার কতগুলো 1 বাইট জায়গা আছে? 2 টু দি পাওয়ার 32, এতগুলো 1 বাইট জায়গা আছে। এরপর এটাকে আমরা একটা বড় ইউনিটে কনভার্ট করতেছি। 2 টু দি পাওয়ার 30 ইন্টু 2 টু দি পাওয়ার 2, এভাবে ভাগ করে নিলাম। এরপর এটা 2 টু দি পাওয়ার 30 মানে 1 জিবি, আর 2 স্কোয়ার মানে 4, তার মানে এই পুরো জিনিসটা বলতে 4 জিবি মেমোরিকে বোঝানো হয়েছে। এভাবে কনভার্সন গুলো করতে পারি। স্যার আবার যদি প্রত্যেকটা হ্যাঁ, স্যার প্রত্যেকটা ব্লককে কি 1 বাইট আমরা অ্যাজিউম করে নিচ্ছি? না, এটা অলওয়েজ 1 বাইটই থাকবে। এটাই আমাদের ক্ষুদ্রতম ইউনিট মেমোরির। ওকে ওকে। আচ্ছা, আবার যদি ধরেন বলা থাকে 64 MB র্যাম, র্যামের স্পেস 64 MB, তাহলে এটার অ্যাড্রেস দেওয়ার জন্য কয়টা বিট লাগবে? লগ টু বেস এটাকে আমরা বাইটে কনভার্ট করে ফেলবো। 64 × 1 MB মানে 2 টু দি পাওয়ার 20 বাইটস। এই যে 1 MB মানে 2 টু দি পাওয়ার 20 বাইটস। তার মানে এই র্যামের প্রত্যেকটা স্পেসকে অ্যাড্রেস দিতে আমাদের 26টা করে বিট লাগবে। এরকম কনভার্সন গুলো আমাদের ম্যাথ করতে কাজে লাগবে। তারপর সাইজ অফ ভার্চুয়াল মেমোরি, ফিজিক্যাল মেমোরি, পেজ আর টিপিক্যালি গিভেন, মানে এই জিনিসগুলো আপনাদের কোশ্চেনে আসলে দেওয়া থাকে। এগুলো নিয়ে আর কি চিন্তা করা লাগবে না। ভার্চুয়াল মেমোরি সাইজ কত, র্যামের সাইজ কত, পেজ সাইজ কত, এগুলো দেওয়া থাকে। আচ্ছা, এখন আপনার ভার্চুয়াল মেমোরিতে টোটাল কয়টা পেজ আছে আসলে? যেমন ধরেন আমরা স্লাইডে যে এক্সাম্পলটা দেখছিলাম ওইখানে 2টা পেজ ছিল। তো এরকম কয়টা পেজ আছে সেটা বের করবো কিভাবে? ভার্চুয়াল মেমোরি সাইজটাকে আপনি যদি পেজ সাইজ দ্বারা ভাগ করে দেন তাহলে কয়টা পেজ আছে বের হয়ে যাবে। এটা অনেকটা ওই যে ঐকিক নিয়মের মতো, যে একটা কলার দাম 10 টাকা হলে 100 টাকায় কয়টা কলা পাওয়া যাবে, এরকম আর কি, ঐকিক নিয়ম। তারপর পেজ সাইজ ইন ভার্চুয়াল মেমোরি অ্যান্ড ফিজিক্যাল মেমোরি সেম, এটা তো বললামই। তারপর পেজ টেবিল ট্র্যাক রাখে কি একটা ভার্চুয়াল পেজ ফিজিক্যাল ফ্রেমের কোথায় ম্যাপ হচ্ছে সেটা। আর অফসেট কি হবে? অফসেট লগ টু পেজ পেজ সাইজ ইন বাইটস, এটা খেয়াল রাখা লাগবে, বাইট এককে নিয়ে না লাগবে। তো আমরা যে কোনো অ্যাড্রেসকে এখন 2টা ভাগে ভাগ করব। যদি সেটা ভার্চুয়াল অ্যাড্রেস হয় তাহলে ভার্চুয়াল পেজ নাম্বার আর অফসেট এই 2টা ভাগ হবে। যদি ফিজিক্যাল অ্যাড্রেস হয় তাহলে ফিজিক্যাল ফ্রেম নাম্বার আর অফসেট এই 2টা ভাগ হবে। আর অফসেটটা কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে? অ্যাড্রেস ট্রান্সলেশনের সময় অফসেট চেঞ্জ হবে না। অফসেট ইজ নট চেঞ্জড হোয়াইল ট্রান্সলেটিং ভার্চুয়াল অ্যাড্রেস টু ফিজিক্যাল অ্যাড্রেস। তাহলে দেখেন আমাদের ট্রান্সলেশনটা দেখতে এমন হবে। আপনার কাছে একটা ভার্চুয়াল অ্যাড্রেস দেওয়া আছে এবং অ্যাডিশনাল কিছু ইনফরমেশন দেওয়া আছে। সেখান থেকে আপনার বের করতে হবে এই ভার্চুয়াল অ্যাড্রেসের কতটুকু অংশ অফসেট আর কতটুকু অংশ ভার্চুয়াল পেজ নাম্বার। এরপর আপনি যে ভার্চুয়াল পেজ নাম্বারটা পাবেন সেই ভার্চুয়াল পেজ নাম্বারটা দেখে পেজ টেবিল থেকে ফিজিক্যাল ফ্রেম নাম্বারটা বের করে নেওয়া লাগবে। তার মানে আপনার কোশ্চেনে পেজ টেবিলটাও দেওয়া থাকবে, যে একটা ভার্চুয়াল পেজ ফিজিক্যাল ফ্রেমের কোথায় ম্যাপ হয়েছে এটাও দেওয়া থাকবে। ওইটা দেখে আপনি জাস্ট ফিজিক্যাল ফ্রেম নাম্বারটা বের করবেন। আর অফসেট দেখেন কোনো চেঞ্জ হয় নাই, ভার্চুয়াল অ্যাড্রেসের যে অফসেট সেটাই ফিজিক্যাল অ্যাড্রেসের অফসেট। এরপর জাস্ট এই দুইটাকে আপনি কনক্যাটেনেট করে দিলেই ফিজিক্যাল অ্যাড্রেস পেয়ে যাবেন। তো আমাদের পেজিং মেথডে অ্যাড্রেস ট্রান্সলেশনের নিয়মটা এটা।
আর ক্লাসের শুরুতে আমরা যেটা দেখছিলাম সেটা ছিল হচ্ছে নেইভ অ্যাপ্রোচ। বুঝতে পারছেন? স্যার উপরে যে 64 মেগাবাইট র্যাম ছিল, এই হ্যাঁ, 64 মেগাবাইট র্যামের জন্য আমরা পাচ্ছি 26 বিট, এটা কি স্যার অফসেটের সাইজ? না, এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসের সাইজ। এই ফিজিক্যাল অ্যাড্রেসটাকে দুই ভাগে ভাগ করি, পেজ নাম্বার আর হচ্ছে অফসেট। এই যে আমাদের হচ্ছে এই যে ফিজিক্যাল অ্যাড্রেসে দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে ফ্রেম নাম্বার আর হচ্ছে অফসেট। ঠিক আছে? আচ্ছা, তো এরপর হচ্ছে বাকি ফর্মুলা গুলো তো বললামই, যে আমাদের এখানে পেজ টেবিলে কয়টা এন্ট্রি থাকবে, যে আপনার ভার্চুয়াল পেজ যতটা ততগুলো হচ্ছে এন্ট্রি থাকবে। বুঝছেন? আর টিপিক্যালি হচ্ছে পেজ টেবিল এন্ট্রি সাইজটাও দেওয়া থাকে, আর দেওয়া না থাকলে হচ্ছে কিভাবে বের করবো ওইটাও হচ্ছে দেখাবো আমি। আর প্রত্যেকটা পেজ টেবিল এন্ট্রিতে কি কি থাকে, ফিজিক্যাল ফ্রেম নাম্বার থাকে আর হচ্ছে কিছু ফ্ল্যাগস থাকে। আর কোন ফ্ল্যাগের মিনিং কি সেই জিনিসগুলো হচ্ছে লিখে দিছি। ভ্যালিড বিট 1 মানে হচ্ছে এই ভার্চুয়াল পেজটা ইউজ করা হয়েছে, আর ভ্যালিড বিট 0 থাকা মানে হচ্ছে এই ভার্চুয়াল পেজটা আসলে ইউজ করা হয় না, এটা একটা ইনভ্যালিড পেজ। বুঝছেন? আচ্ছা, তাহলে আপনারা হচ্ছে এই পর্যন্ত দেখেন, এই যে অ্যাড্রেস ট্রান্সলেশনের এতটুকু পর্যন্ত দেখেন। এই পর্যন্ত যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আর কি ম্যাথ করবো। তাহলে আপনাদের ক্লাস হচ্ছে আমি এখানে শেষ করতেছি, আর রেকর্ডিংটা হচ্ছে আমি আপলোড করে এলএমএস এ লিংক দিয়ে দিব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি এখান থেকে হচ্ছে নামাই নিব না। ওকে স্যার। স্যার আমার একটা অ্যাটেন্ডেন্স একটু প্রবলেম ছিল স্যার। আগের প্রবলেমগুলো। জি স্যার। আচ্ছা, ওইটা তাহলে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, সবাইকে আসার জন্য ধন্যবাদ, তাহলে শেষ করি ক্লাস আজকে। জি স্যার, থ্যাংক ইউ আসসালামু স্যার। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।